নমস্কার, আমি অপূর্ব। অনু অডিও ফিল্মসে আপনাদের স্বাগত। আজকের গল্পটি সম্পূর্ণ অন্যরকম, যা আপনাদের শিহরিত করবে। আমি ও আমার টিম মেম্বার আজকে শোনাবো মিলি ঘোষের কলমে ভেগুতান্ত্রিক ও বেলতলি গ্রামের পিশাচিনী। ভেগুতান্ত্রিক কি পারবে বেলতলি গ্রামকে অভিশাপমুক্ত করতে? চলুন শুরু করি আজকের গল্প, ভেগুতান্ত্রিক ও বেলতলি গ্রামের পিশাচিনী। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে প্রাণ একেবারে ওষ্ঠাগত। কবে যে বৃষ্টির দেখা মিলবে তা কারোরই জানা নেই। বেলা বাড়লেই বাইরে বেরোনো যেন এক প্রকার অসাধ্য হয়ে উঠছে। স্কুলে এখন গরমের ছুটি চলছে, তাই সারাটা দিন এক প্রকার কর্মহীনভাবেই কেটে যায়। তবে এই দুদিন হলো নিজে হাতে রান্না করে খেতে হচ্ছে, কারণ আমার সহধর্মিণী দুদিন আগেই তার পিতৃগৃহে গমন করেছেন। বিয়ের পর সেভাবে বাপের বাড়ি গিয়ে থাকা হয়নি তার, তাই এবার সে বলে গেছে কমপক্ষে 1 সপ্তাহ সেখানে না কাটিয়ে সে আর মুখো হবে না। অলস দুপুরে শুয়ে শুয়ে রেডিওতে একটা রবি ঠাকুরের গান শুনছি। এমন সময় দরজায় টোকা পড়ল। ভাবলাম, এই তপ্ত দুপুরে আবার এই বাড়িতে কার আগমন ঘটল রে বাবা। আমি বিরক্তি সহকারে বিছানা থেকে নেমে গিয়ে দরজাটা খুললাম। দেখি দরজার বাইরে ঘর্মাক্ত মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার বন্ধু রবি। আমি তাকে দেখে অবাক হয়ে বললাম, আরে রবি, এই দুপুরবেলায় তুই? মানুষ এমনিতে গরমে বাইরে বের হচ্ছে না তো। আয় 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 আয়, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। রবি ঘরে এলো। তারপর টেবিলের সামনে থেকে কাঠের চেয়ারটা টেনে নিয়ে ধপ করে বসে পড়ে প্যান্টের পকেট থেকে একটা রুমাল বের করে ঘর্মাক্ত মুখটা মুছতে মুছতে বলল, আগে একটু জল দে তো ভাই, তারপর সব কথা বলছি। আমি তাড়াতাড়ি কুঁজো থেকে 1 গ্লাস ঠান্ডা জল গড়িয়ে রবির হাতে দিয়ে বললাম, এই নে। রবি আমার হাত থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে সবটুকু জল খেয়ে নিয়ে গ্লাসটা আমার হাতে দিয়ে বলল, বাবা, বাঁচলাম। গলাটা একেবারে শুকিয়ে গিয়েছিল গরমে। আমি জিজ্ঞাসা করলাম, এই দুপুরে রোদের মধ্যে বাইরে বেরিয়েছিসই বা কেন? আর বলিস না ভাই, সেদিন তোর ওই বাবাজির কাছে গল্প শোনার পর থেকেই মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা বেড়েছে। বারবার মনে হচ্ছে ওনার কাছ থেকে আরও কিছু গল্প শুনে আসি। তা কি যেন নাম তোর ওই বাবাজির? ভেগুতান্ত্রিক। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে, ভেগুতান্ত্রিক। যদিও তুই তো জানিসই যে সব তন্ত্রমন্ত্রে আমার কোনোদিনই খুব একটা বিশ্বাস ছিল না, আর আজও নেই। কিন্তু কেন জানি না সেদিনের পর থেকে আমার মনের মধ্যে কেমন যেন একটা হচ্ছে, বুঝলি? চল না, বলছি আজকে বিকেলে একবার ওনার বাড়িতে যাই, আরও একটা দারুণ গল্প শুনে আসা যাবে তাহলে। আমি মৃদু হেসে বললাম, বুঝেছি বন্ধু, বুঝেছি। ভেগুতান্ত্রিক নন, আসলে তোমার হৃদয় বাগিচার লতায় নতুন ফুলের কুঁড়ি ধরেছে যে। আমার ঠাট্টা বুঝতে পেরে রবি একটু রাগ দেখিয়ে বলল, মোটেও না, আমি ভেগুতান্ত্রিকের কাছে গল্প শুনতেই যাব। হ্যাঁ ঠিক আছে, তুই যদি না চাস তাহলে যাব না, আমি বাড়ি চললাম। কথাটা বলেই রবি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বললাম, আরে রবি, রাগ করছিস কেন? আমি তো একটু মজা করলাম শুধু। ঠিক আছে ঠিক আছে, বাইরে রোদ্দুরটা আরেকটু পড়ুক, তারপর দুজনে বেরোবো। এইবারে বস। রবি আবার বসে পড়ল। দুজনেই বেশ কিছুক্ষণ গল্প করে বিকেল 5টার সময় তৈরি হয়ে বেরিয়ে পড়লাম ভেগুতান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। পথে মুদির দোকান থেকে ভেগুতান্ত্রিকের জন্য বাদাম আর ছোলা ভাজা কিনে নিয়ে আমরা এগিয়ে চললাম তার বাড়ির দিকে। মিনিট 20 হাঁটার পর আমরা এসে পৌঁছালাম ভেগুতান্ত্রিকের বাড়ির একদম সামনে। দেখলাম ভেগুতান্ত্রিক বাড়ির দাওয়ায় বসে রয়েছেন। আমাদের দেখেই একগাল হেসে বললেন, আরে রথিন যে, এসো এসো। তোমার বন্ধুর যেন কি নাম? আগে বাবাজি, রবি, রবি ঘোষ। ও হ্যাঁ 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 হ্যাঁ, এইবার মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে। আসলে বয়স হয়েছে তো, স্মরণ শক্তিও ধীরে ধীরে লোপ পাচ্ছে। চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। আসলে ঘরে যা গরম, তাই এই বাইরে এসে একটু প্রকৃতির বিশুদ্ধ বাতাস নিচ্ছিলাম আর কি। বাবাজি, আমরাও এখানে বসি না? বাইরে বেশ ফুরফুরে হাওয়াও দিচ্ছে। বেশ বেশ, তাহলে এখানেই বসো। মা লতা,
এই মাদুরটা একটু এখানে পেতে দিয়ে যা না মা। হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি। ঘরের ভেতর থেকে উত্তর দিল ভেগুতান্ত্রিকের মেয়ে লতা। রবির দিকে চোখ পড়তেই দেখলাম ওর চোখ মুখ যেন উজ্জ্বল হয়ে উঠেছে। কারণটা বুঝতে আমার বিন্দুমাত্র অসুবিধে হলো না। এইটাও বুঝতে পারলাম ওর এইখানে আসার আসল কারণটা কি। তবুও ভেগুতান্ত্রিকের সামনে আমি আর কিছুই মুখ ফুটে বললাম না। আমরা মাদুরের ওপরে বসলাম। ছোলা আর বাদাম ভাজার ঠোঙাটা বাবাজির সামনে রেখে আমি বাবাজিকে কিছু একটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম ঘর থেকে লতা মাদুর নিয়ে বেরিয়ে এলো। তারপর সেটা দাওয়ায় পেতে দিয়ে বলল, আপনারা বসুন রথিন দাদা। লক্ষ্য করলাম রবি লতাকে আর চোখে দেখছে। বাবাজি বললেন, মা লতা, ওদের জন্য একটু চা করে নিয়ে আয় মা। এক্ষুনি আনছি বাবা। কথাটা বলেই লতা ঘরে চলে গেল। আমি ভেগুতান্ত্রিককে জিজ্ঞাসা করলাম, বাবাজি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করব? নিশ্চয়ই, বলো কি জানতে চাও। বলছি বাবাজি, লতা বোনের জন্য উপযুক্ত কোনো পাত্রের সন্ধান কি পেয়েছেন? না রথি, এখনো তেমন কোনো সুপাত্রের সন্ধান পাইনি। আমি গরিব বাপ, মেয়ের বিয়েতে খুব বেশি খরচ করবার মতো সামর্থ্য তো আমার নেই আজ। জানি না মা কালীর কি ইচ্ছে। বলেই একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর নিজেকে সামলে নিয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন, ছাড়ো সেসব কথা, আজ বরং তোমাদের আমি একটা নতুন ধরনের অভিজ্ঞতার কথা শোনাই, বুঝলে? ঠোঙা থেকে এক মুঠো বাদাম ভাজা তুলে নিয়ে সেটা মুখে পুরে চিবোতে চিবোতে তিনি বলতে শুরু করলেন, আজ যে ঘটনার কথা তোমাদের বলতে চলেছি তা আজ থেকে প্রায় বছর 25 আগের কথা। সেইবার আমি গিয়েছিলাম গুজরাটের এক ছোট্ট গ্রামে। আর সেখানে আমার এক পরিচিতের বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল। তার ছেলের জন্মদিন। বারবার করে সে আমাকে চিঠিতে তাদের বাড়িতে যাওয়ার কথা জানিয়েছিল। যদিও আমার জন্মদিনের দিন সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি জায়গাটা একটু ঘুরে দেখবার জন্য একদিন আগেই পৌঁছে গিয়েছিলাম। তো ট্রেন থেকে যখন নামলাম তখন সন্ধ্যা গড়িয়েছে। প্ল্যাটফর্মে বেশ মৃদু বৈদ্যুতিক আলো জ্বলছে। আমি প্ল্যাটফর্মের বাইরে এসে উত্তর দিক ধরে হাঁটতে শুরু করলাম। আজ অমাবস্যা, চাঁদের দেখা নেই। মাথার উপরে শুধু মিটমিট করে তারা জ্বলছে। আশপাশটা বেশ অন্ধকার। মিনিট 5 হাঁটার পরে আমি একটা জঙ্গলের মধ্যে এসে উপস্থিত হলাম। চারিদিকে বড় বড় গাছের সারি, কিন্তু জঙ্গলের মাটিতে পা দিতেই আমার সারা শরীরে যেন একটা বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। আমার মনে হলো এই জঙ্গলে অমঙ্গলজনক কিছু একটা রয়েছে। তবুও আমি সেটা অগ্রাহ্য করে সেই জঙ্গলের পথ ধরেই হাঁটতে লাগলাম। জঙ্গলের মাটিতে শুকনো পাতার ওপর আমার পায়ের খসখস শব্দ হচ্ছে। জঙ্গলের গভীর থেকে ভেসে আসছে বন্য জীবজন্তুদের ডাক। হঠাৎ আমার কাঁধের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ পেতে আমি চমকে ঘুরে পেছনে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমি চারিদিকে একবার ভালো করে তাকিয়ে দেখলাম, কিন্তু ঘন অন্ধকারে কাউকেই দেখতে পেলাম না। আমার মনে ছিল অদম্য সাহস। তার উপর আমি ছিলাম তন্ত্রবিদ্যায় পারদর্শী, তাই এইসব ভয়কে আমি কোনোদিনই প্রশ্রয় দিইনি। মনে মনে আমার আরাধ্যা দেবী মা কালীকে স্মরণ করে এগিয়ে চললাম। জঙ্গল যেন ক্রমশই গভীর হয়ে আসছে। বাতাসে গাছের ডালপালা ঝোপঝাড়গুলো যেন মৃদুভাবে দুলছে, আর তাতেই একটা অদ্ভুত শব্দ হচ্ছে।
আমি ঝোপঝাড় ঠেলি এগিয়ে যেতে লাগলাম। এমন সময় হঠাৎ শুনতে পেলাম একটা আর্তনাদ, এক নারী কণ্ঠের আর্তনাদ। মনে হচ্ছে জঙ্গলের ভেতরে একটু দূরে কোনো নারী কোনো বিপদে পড়েছে, যেন হতে পারে কোনো হিংস্র বন্য জন্তু তাকে আক্রমণ করেছে। সেই আর্তনাদ যেদিক থেকে এসেছিল আমি সেই দিকেই এগিয়ে গেলাম, কিন্তু আমি যেই না পা বাড়িয়েছি অমনি আকাশে প্রচণ্ড মেঘের গর্জন শুরু হলো, আর সেই সঙ্গে উঠল প্রচণ্ড ঝড়। সেই ঝড়ের দাপটে গাছের ডালগুলো যেন একেবারে মাটিতে নুইয়ে পড়েছিল। চারিদিকে গাছের শুকনো ডালপালা লতা পাতা সব এদিক ওদিক উড়ে যেতে লাগলো। তার মধ্যেই কোনো রকমে আমি নিজেকে বাঁচিয়ে এগিয়ে চলতে লাগলাম, কিন্তু এমন অসময়ে এরকম ঝড় উঠল কিভাবে, বিষয়টা আমার খুব অবাক লাগলো। এমন সময় একটা বড় গাছের শক্ত মোটা ডাল হঠাৎ করে ভেঙে আমার পায়ের কাছে এসে পড়ল। আমি আর একটু হলেই মারা পড়তাম, একটু হলেই ওটা আমার মাথার উপরে এসে পড়তো, আর তাতে আমার যে কি অবস্থা হতো স্বয়ং মা কালী সেটা জানেন। আমার মনে হলো এ যেন কোনো সাধারণ ঝড় নয়, কোনো এক অজানা অপশক্তি যেন চাইছে না আমি এই জঙ্গলের ভেতরে প্রবেশ করি। কিন্তু আমিও তো ছাড়বার পাত্র নই, তাই আমিও সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ আমার মনে হলো একটা লম্বা ছায়ামূর্তি যেন চোখের পলকে আমার সামনে থেকে সরে গেল, কিন্তু সেটা যে আসলে কি, মানুষ না অন্য কোনো বন্য জন্তু, তা আমি সঠিকভাবে বুঝতে পারলাম না। সেই নারী কণ্ঠের আর্তনাদটাও আর শুনতে পেলাম না। হঠাৎ দূরে চোখ পড়তেই আমার মনে হলো সেখানে একটা বড় গাছের তলায় কেউ যেন বসে আছে। আমার একটু খটকা লাগলো। এই দুর্যোগের রাতে এই অন্ধকার গহীন জঙ্গলের ভেতরে কে এভাবে বসে রয়েছে? এ কি সত্যিই কোনো পার্থিব জগতের মানুষ, নাকি কোনো অশরীরী জগতের প্রেত আত্মা? আমি সেই গাছটির কাছে গেলাম, কিন্তু আশ্চর্য, ওখানে কেউ নেই। কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম এখানে কেউ একটা বসেছিল, তবে এখন সে কোথায় গেল? আমি আরো একবার চারপাশটা ভালো করে দেখে নিলাম, কিন্তু এবারও কাউকে দেখতে পেলাম না। আমি আরো একটু এগিয়ে গেলাম, আর তখনই আমার চোখ পড়ল জঙ্গলের ভেতরে একটা একচালা কুঁড়ে ঘর। ভাবলাম বাইরে যা দুর্যোগ, তার চেয়ে বরং ওই ঘরটাতে গিয়ে দেখাই যাক না ওখানে কেউ থাকে কিনা, তাহলে আজকের রাতটা হয়তো এখানে কাটানোর একটা ব্যবস্থা হয়ে গেলেও হয়ে যেতে পারে। এই ভেবে আমি সেই ঘরটার দিকে এগিয়ে গেলাম, কিন্তু বাইরে থেকে অনেকবার ডেকেও ঘরের ভেতর থেকে কোনো সাড়া শব্দ আমি পেলাম না কারো। বুঝলাম এখানে কেউ থাকে না। নগত্যা আমি নিজেই সেই ঘরের ভেতর প্রবেশ করলাম। এই পর্যন্ত বলে ভেগুতান্ত্রিক থামলেন। তারপর ঠোঙা থেকে এক মুঠো ছোলা ভাজা মুখে দিয়ে চিবোতে লাগলেন। আর ঠিক তখনই চায়ের কাপ আর হারিকেন নিয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো লতা। সেগুলো আমাদের সামনে নামিয়ে রেখে সে আবার ঘরের ভেতরে চলে গেল। ভেগুতান্ত্রিক বললেন, নাও, চাটা খেয়ে নাও। বলেই একটা চায়ের কাপ হাতে তুলে নিলেন। আমি আর রবিও দুজনে দুটো চায়ের কাপ তুলে নিলাম। চায়ের কাপে একটা আয়েসের চুমুক দিয়ে ভেগুতান্ত্রিক আবার বলতে শুরু করলেন, তো সেই ঘরে প্রবেশ করে আমি দেখলাম ঘরের ভেতর একটা ছোট মাটির প্রদীপ জ্বলছে।
আর সেই প্রদীপের আলোয় দেখতে পেলাম ঘরের মেঝেতে পাতা রয়েছে একটা আসন, আর তার ঠিক সামনেই রয়েছে একটা যজ্ঞ বেদী। আর ঘরের ভেতর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যজ্ঞের নানা উপকরণ। তবে যে জিনিসটা দেখে আমার বেশ ভয় লেগেছিল সেটা হলো সেই যজ্ঞের উপকরণের সঙ্গে রয়েছে মানুষের মাথার খুলি, হাড় গোড়, আর সেগুলোতে লেগে রয়েছে লাল সিঁদুর। আমার বুঝতে কোনো অসুবিধা হলো না যে এই ঘরে কোনো তান্ত্রিক বাস করে। হয়তো তিনি এখন অন্য কোনো স্থানে গিয়েছেন, যে কোনো মুহূর্তে চলেও আসতে পারেন। একবার ভাবলাম এই মুহূর্তে আমি এই স্থান পরিত্যাগ করি। এমন সময় কাছেই একটা বিকট শব্দে বজ্রপাত হল। এই দুর্যোগে বাইরে খোলা আকাশের নিচে জঙ্গলের ভেতর রাত কাটানো একেবারেই অসম্ভব। তাই এক প্রকার বাধ্য হয়ে আমি সেই ঘরেই রয়ে গেলাম। ঘরের মেঝের এক কোণে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়লাম। সারাদিনের ধকলে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। আমি মেঝের উপরে শুয়ে পড়লাম। কখন যে ঘুমে দু চোখ লেগে গিয়েছিল টেরই পাইনি। হঠাৎ ঘুম ভাঙল এক নারী কণ্ঠের ডাকে। ভেগু, ভেগু, ওঠো। আর কত ঘুমোবে? রাত যে শেষ হয়ে এলো। আমি চোখ খুলে উঠে বসলাম। সারা ঘরে ঘুটঘুটে অন্ধকার, প্রদীপটাও নিভে গেছে। অনুভব করলাম ঘরের ভেতরকার বাতাস যেন অস্বাভাবিক রকমের ঠান্ডা। শুনতে পেলাম আবার সেই কণ্ঠস্বর। ভেগু, এসো, আমি যে তোমার জন্য অপেক্ষা করছি। আমার খুব অবাক লাগলো, এত রাতে এই গভীর জঙ্গলের ভেতরে আমাকে কে ডাকছে? তাহলে এ কি সেই অশরীরী যাকে কিছুক্ষণ আগে এই জঙ্গলের ভেতরে গাছের তলায় বসে থাকতে দেখেছিলাম? এইবার যেন আমার একটু ভয় হলো। তবুও যতটা সম্ভব সাহস সঞ্চয় করে নিয়ে আমি দৃঢ় কণ্ঠে বললাম, কে তুমি? সাহস থাকে তো আমার সামনে এসো। আর সেই নারী কণ্ঠের ডাক আমি শুনতে পেলাম না। তার বদলে একটা খটখট করে কিছু নড়বার মতো শব্দ আমার কানে এলো। বুঝতে পারলাম শব্দটা আসছে এই ঘরের ভেতর থেকেই। তবে কি এই ঘরের ভেতরে কেউ আছে? আমি ভালো করে তাকাতেই দেখলাম আমার চারপাশে ঝুলছে কতগুলো আগুনের ছোট ছোট গোলা। না না, এগুলো তো আগুনের গোলা নয়, এগুলো তো কারো চোখগুলো যেন আমাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। তাদের নিষ্পলক দৃষ্টি আমাকে নিরীক্ষণ করছে। আমার জায়গায় অন্য কেউ থাকলে তার যে কি অবস্থা হতো তা আমি জানি না, কিন্তু আমি ভেগু তান্ত্রিক, মা কালীর সাধক। আমি ভয় না পেয়ে প্রথমেই মন্ত্র পড়ে নিজের দেহ বন্ধন করে নিলাম, যাতে কোনো অশুভ শক্তি আমাকে স্পর্শও করতে না পারে। তারপর চোখ বন্ধ করে দু হাত কপালে ঠেকিয়ে মা কালীর একটা মন্ত্রোচ্চারণ করলাম। বেশ কিছুক্ষণ মন্ত্র উচ্চারণের পর অনুভব করলাম ঘরের ভেতরকার বাতাস যেন ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। আমি চোখ খুললাম। আমার চারপাশে সেই আগুনের গোড়াগুলোকে আর দেখতে পেলাম না। বুঝলাম সেই অপশক্তি আমার কাছে প্রতিহত হয়েছে। বাকি রাতটুকু আমি সেই ঘরেই কাটালাম, আর সেই অপশক্তিও আমাকে কোনোভাবেই বিরক্ত করেনি।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি যেই ঘর থেকে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে দেখি জঙ্গল একেবারে শান্ত। চারিদিকে সবুজের সমারোহে মনটাও বেশ শান্ত হয়ে গেল। আমি আমার ব্যাগটা কাঁধে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এখন আমার গন্তব্যস্থল আমার সেই বিশেষ পরিচিত শ্রী গৌরাঙ্গ চক্রবর্তীর বাড়ি। আমি আবার জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করলাম। গতকাল রাতের জঙ্গলের সেই ভয়াল রূপের এখন আর বিন্দুমাত্র যেন অবশিষ্ট নেই। তবে সেই প্রচণ্ড ঝড়ে গাছপালা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিক ওদিক বড় বড় গাছের ডাল ভেঙে পড়ে আছে। কয়েকটা গাছ শেকড় সমেত মাটি থেকে উপড়ে গেছে। একটা বড় দেবদারু গাছের মাথার খানিকটা অংশ পুড়ে গেছে। বুঝলাম এই গাছের উপরেই গতকাল রাতে ওই বাজটা পড়েছিল। সে যাই হোক, আমি জঙ্গল থেকে বেরিয়ে গৌরাঙ্গ বাবুর বাড়ির পথ ধরলাম। বড় রাস্তায় এসে বাস ধরলাম। প্রায় মিনিট 20 পর বাস থেকে নামলাম। তারপর সেখান থেকে ভ্যান রিক্সা করে এসে পৌঁছলাম গৌরাঙ্গ বাবুদের বাড়ির সামনে। সেখানে পৌঁছে দেখি এলাহি আয়োজন। আর হবে নাই বা কেন? গৌরাঙ্গ বাবু তো আর যে সে মানুষ নন, অত বড় ব্যবসায়ী। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাঁর ব্যবসার প্রসার ঘটেছে। গৌরাঙ্গ বাবু তখন বাড়ির সামনে দাঁড়িয়ে একজন বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে কিছু আলাপ আলোচনা করছিলেন। আমাকে ভ্যান রিক্সা থেকে নামতে দেখে হাসি মুখে এগিয়ে এসে 2 হাত জোড় করে আমাকে নমস্কার জানিয়ে বললেন, আরে আসুন আসুন বাবাজি আসুন। আপনি যে আমার ছেলের জন্মদিনে ওকে আশীর্বাদ করতে এসেছেন তাতে আমি খুব খুশি হয়েছি। চলুন চলুন ভেতরে চলুন। আমি গৌরাঙ্গ বাবুর বাড়ির ভেতরে এলাম। এ তো বাড়ি নয়, যেন রাজপ্রাসাদ। মোজাইক করা মেঝে, মাথার উপর একটা বিশাল বড় ঝাড় লণ্ঠন, সাদা পাথরের তৈরি নানা ধরনের মূর্তিতে সাজানো চারদিক। ভেতরে ঢুকেই গৌরাঙ্গ বাবু ডাকলেন, আরে ললিতা, দেখে যাও কে এসেছেন। ললিতা দেবী হলেন গৌরাঙ্গ বাবুর স্ত্রী। তার সঙ্গে আমার আগেই পরিচয় হয়েছিল। গৌরাঙ্গ বাবুর ডাক শুনে অন্দরমহল থেকে বেরিয়ে এলেন ললিতা দেবী। বয়স তারই 30-এর আশেপাশে। আমাকে দেখেই মাথায় ঘোমটা টেনে দিয়ে আমায় নমস্কার জানিয়ে বললেন, ও মা বাবাজি, আসুন 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 আসুন। আপনি যে আমাদের পত্র পেয়ে এত দূরে এসেছেন তাতে আমরা ধন্য হয়েছি বাবাজি। আসুন আসুন। এই বলে তিনি এগিয়ে এসে আমার পা ছুঁয়ে প্রণাম করলেন। গৌরাঙ্গ বাবু বললেন, বাবাজি চলুন, আপনি অনেক দূর থেকে এসেছেন। আগে কিছু আহার আদি সম্পন্ন করে খানিক বিশ্রাম নিয়ে নেবেন। চলুন, তারপর আমার ছেলেকে আপনার কাছে নিয়ে যাব। বলেই তিনি বাড়ির এক ভৃত্যকে ডেকে বললেন, ও দিনু, আগে বাবাজির হাত মুখ ধোয়ার ব্যবস্থা কর, তারপর ওনাকে ঘরে নিয়ে যা। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বাবাজি আপনি দিনুর সাথে যান, ও সব ব্যবস্থা করে দেবে। আশা করি এই বাড়িতে আপনার কোনো অসুবিধা হবে না। দিনু আমাকে কল ঘরে নিয়ে গেল। সেখানে আমি ভালো করে আগে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর দিনুর সাথে দোতলায় উঠে এলাম। সেখানকার একটি ঘরে আমার বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। ঘরটা বেশ বড়। ঘরের ভেতর একটা কাঠের চৌকির উপর ধপধপে সাদা বিছানা পাতা। দিনু বলল, বাবাজি, আপনি এখন এখানে একটু বিশ্রাম করুন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। আমি চৌকির উপর বসলাম। হঠাৎ আমার মনে পড়ল গতকাল রাতে জঙ্গলের ভিতরে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা। এতক্ষণ সকলের মধ্যে থাকার জন্য সেসব কথা একরকম প্রায় ভুলেই গিয়েছিলাম। কে ছিল জঙ্গলের ভেতরের সেই ছায়ামূর্তি? আর যে ঘরে আমি গতকাল রাতটা কাটিয়েছিলাম সেই ঘরটাই বা কার? দেখে তো মনে হচ্ছিল সেই ঘরে আমি যাওয়ার কিছুক্ষণ আগেও কেউ ছিল, তা না হলে প্রদীপটাকে জ্বালিয়েছিল। বসে বসে যখন এইসব কথা ভাবছি তখনই খাবারের থালা নিয়ে ঘরে ঢুকলো দিনু।
পাশ থেকে কাঠের টেবিলটা টেনে নিয়ে খাবারের পাত্রগুলো তার উপর সাজিয়ে দিয়ে বলল, নিন বাবাজি, খেয়ে নিন। আপনার খাওয়া হয়ে গেলে কর্তা গোপাল বাবাকে নিয়ে আপনার কাছে আসবে। আমি দেখলাম খাবারের মধ্যে রয়েছে লুচি, আলুর দম, রসমালাই, ভাজা মিষ্টি, সন্দেশ আর পরমান্ন। দিনু বলল, তাহলে আমি এখন আসি বাবাজি। আপনার যদি কিছু প্রয়োজন পড়ে একবার দিনু বলে ডাক দেবেন, আমি তখনই ছুটে আসবো। এই পাশেই আমার ঘর। এই বলে দিনু চলে গেল। আমারও খুব খিদে পেয়েছিল। গতকাল রাতে কিছুই খাওয়া হয়নি, তার উপর এতটা পথ এসেছি। আমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নিলাম। দিনু এসে খাবারের এঁটো থালা বাটি নিয়ে গেল। মিনিট পাঁচেক পর গৌরাঙ্গবাবু এলেন তার ছেলে গোপালকে সঙ্গে নিয়ে। ভারী মিষ্টি দেখতে বাচ্চাটি। গায়ের রং যেন একেবারে দুধে আলতা। গায়ে তার সাদা পাঞ্জাবি পাজামা। আজ সে 8 বছরে পদার্পণ করতে চলেছে। গৌরাঙ্গবাবু বললেন, যাও বাবা গোপাল, বাবাজিকে প্রণাম করো। বাবার কথা শুনে গোপাল এগিয়ে এসে আমার পায়ে হাত দিতে যাবে, আমি তাকে বাধা দিয়ে বললাম, থাক 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 বাবা, থাক থাক, তোমাকে আর প্রণাম করতে হবে না, আমি তোমাকে এমনি আশীর্বাদ করছি। তারপর গৌরাঙ্গবাবুর দিকে তাকিয়ে বললাম, গৌরাঙ্গবাবু, সন্তান হলো ঈশ্বরের দেওয়া সেরা উপহার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে। সারাদিন গৌরাঙ্গবাবুর বাড়িতে বেশ ভালোভাবেই কেটে গেল। মাঝে গৌরাঙ্গবাবু এসে 2 বার আমার খোঁজ নিয়ে গেছেন। সন্ধ্যাবেলায় আমি নিজের ঘরে বসে একটা তন্ত্রের বই পড়ছিলাম। এমন সময় একজন মাঝবয়সী ভদ্রলোককে সঙ্গে নিয়ে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন গৌরাঙ্গবাবু। বললেন, বাবাজি, বলছি আপনার সাথে আমার কিছু কথা ছিল। দেখলাম দুজনেরই চোখ মুখ আতঙ্কে কালো হয়ে রয়েছে। আমি বইটা বন্ধ রেখে বললাম, নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন না কি বলবেন। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা কোনো গুরুতর সমস্যার মধ্যে পড়েছেন। গৌরাঙ্গবাবু বললেন, হ্যাঁ বাবাজি, আপনি ঠিকই ধরেছেন। আসলে আসলে বিপদটা আমার এই বন্ধুর গ্রামে ঘটেছে। তারপর পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটির দিকে তাকিয়ে বললেন, কিরে পুলকেশ, আরে বল বাবাজিকে, সব কথা খুলে বল ওনাকে। বাবাজি সব বিপদ দূর করে দেবেন। এইবার সেই ভদ্রলোকটি এগিয়ে এসে আমার পায়ের কাছে মাটিতে ধপ করে বসে পড়ে হাত জোর করে বললেন, বাবাজি, বাবাজি, আপনি আমাদের বাঁচান, না হলে যে আমাদের গ্রামটা একেবারে শ্মশান হয়ে যাবে। আপনি আগে সমস্ত বিষয়টা আমাকে বিস্তারিতভাবে বলুন, তবেই তো আমি বুঝতে পারবো আপনাদের গ্রামে ঠিক কী বিপদ ঘটেছে। ভদ্রলোক ভয়ার্ত কণ্ঠে বলতে শুরু করলেন, বাবাজি, আমাদের গ্রামের নাম বেলতলি। এখান থেকে বেশ কিছুটা দূরে। গ্রামটা খুবই ছোট। সেখানকার বেশিরভাগ লোকই বাঙালি। বেশ কিছুদিন ধরেই আমাদের গ্রামে একটা ভয়ানক ঘটনা ঘটছে বাবাজি। প্রতি শনি মঙ্গলবার আমাদের গ্রাম থেকে একজন করে মানুষ হারিয়ে যাচ্ছে। তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা যে কোথায় যাচ্ছে তা কারো জানা নেই। কিন্তু গত সপ্তাহে যা ঘটেছে, তারপর থেকে আমরা গ্রামের প্রত্যেকেই সবসময় খুব আতঙ্কের মধ্যে রয়েছি বাবাজি। কেন, গত সপ্তাহে কি ঘটেছে আপনাদের গ্রামে? সেদিন আমাদের গ্রামের মোড়ল নিবারণ মুখার্জির স্ত্রী ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেন ঘরে তার স্বামী নেই। তিনি খুব অবাক হয়ে যান। গতকাল রাতে তো তারা একসঙ্গেই শুয়েছিলেন, তবে এখন তিনি কোথায় গেলেন? এদিকে ঘরের দরজাটাও ভেতর থেকে বন্ধ। তাহলে এই বন্ধ দরজার ভেতর থেকে তিনি বাইরে বেরোলেন কিভাবে? একটা অজানা আতঙ্ক তার মনে এসে বাসা বাঁধল। আর তারপর তিনি দরজা খুলে বাইরে বেরিয়ে যে দৃশ্য দেখলেন, তাতে পুলকেশবাবু কথাটা শেষ করতে পারলেন না। বুঝলাম সেই ঘটনার অস্বাভাবিকতা যেন তোমার কণ্ঠকে রুদ্ধ করে দিয়েছে। জিজ্ঞাসা করলাম, কি দেখলেন? কি দেখলেন তিনি পুলকেশবাবু? পুলকেশবাবু চোখ দুটো বড় বড় করে কাঁপা কাঁপা গলায় বললেন, বাবাজি, নিবারণ মুখার্জির স্ত্রী দেখলেন
দরজার সামনে পড়ে রয়েছে একটা কাটা হাত, সেটা রক্তে মাখামাখি। তবুও হাতটা দেখে তিনি চিনতে পারলেন এ যে তার স্বামীর হাত। ওনার চিৎকার শুনে আমরা সবাই ডাক্তারের বাড়িতে গিয়ে উপস্থিত হই। তারপর নিজের চোখের সামনে সেই ভয়ানক দৃশ্যটা দেখি। জানেন, সেই হাতটা দেখে মনে হচ্ছিল কেউ যেন দেহ থেকে হাতটা ছিঁড়ে নিয়েছে। চারিদিকে বড় বড় নখের আঁচড়। ওই ঘটনার পর আমাদের গ্রামের কেউ আর সন্ধ্যের পর থেকে বাইরে বেরোয় না, শনি মঙ্গলবার তো নয়। এই পর্যন্ত বলে পুলকেশবাবু থামলেন। আমি বললাম, দেখুন পুলকেশবাবু, এই ঘটনা তো কোনো হিংস্র জন্তুরও হতে পারে। সেক্ষেত্রে আপনাদের উচিত বন দপ্তরে খবর দেওয়া, কারণ তারা ছাড়া এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না। পুলকেশবাবু বললেন, না না বাবাজি, এ ঘটনা কোনো জন্তু জানোয়ারের নয়। সবাই বলে এ নাকি কোনো ভয়ানক পিশাচিনীর কাজ। আমি অবাক হয়ে বললাম, পিশাচিনী? কিন্তু এই কথা আপনারা কিভাবে বুঝলেন? হতেও তো পারে কোনো হিংস্র বন্য জন্তু রাত্রিবেলা মানুষদের টেনে নিয়ে যাচ্ছে, তারপর অন্য কোথাও গিয়ে তাকে দিয়ে তার উদরপূর্তি করছে। না 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 বাবাজি, তা কখনো হতে পারে না। প্রথমটায় আমাদের সন্দেহ হলেও এখন আমরা নিশ্চিত যে এ কোনো পিশাচিনেরই কাজ। কিন্তু কিভাবে? তাকে কি আপনারা স্বচক্ষে দেখেছেন? বাবাজি, আমি তো দেখিনি, কিন্তু আমাদের গ্রামের বাদল নাকি তাকে দেখেছে। রাতের অন্ধকারে একটা কালো ছায়াকে ওই জঙ্গলের ভেতরে ঢুকে যেতে দেখেছে। পুলকেশবাবুর মুখে জঙ্গলের কথা শুনে আমার মনে পড়ে গেল সেই জঙ্গলের কথা, যেখানে আমি গতকাল রাতেই কিছু অদ্ভুত ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিলাম। জিজ্ঞাসা করলাম, পুলকেশবাবু, আপনাদের গ্রামটা কোন দিকে? পুলকেশবাবু বললেন, বাবাজি, আমাদের গ্রামটা উত্তর দিকে। পুলকেশবাবুর মুখে এই কথাটা শুনে আমার মনের সমস্ত সন্দেহ এক মুহূর্তে দূর হয়ে গেল। বুঝতে পারলাম উনি যা বলছেন সবটাই সত্য। সেই ভয়ঙ্কর পেশাচিনীকে তো আমিও দূর থেকে দেখেছিলাম। যদিও সে আমার সামনে আসেনি, কিন্তু তার কণ্ঠস্বর আমি শুনেছিলাম। আমি পুলকেশবাবুকে বললাম, পুলকেশবাবু, আমি আপনার সব কথাই শুনলাম, কিন্তু বিষয়টা আরো ভালো করে বুঝতে হলে আমাকে আপনাদের বেলতলি গ্রামে গিয়ে থাকতে হবে। পুলকেশবাবু খুশি হয়ে বললেন, নিশ্চয়ই বাবাজি, আপনি চলুন আমার সাথে। আপনি আমাদের বাড়িতেই থাকবেন। বাড়িতে আমার স্ত্রী আছেন, তিনিও এই বাড়িতে এসেছেন। তিনি আপনার সেবা যত্নের কোনো ত্রুটি রাখবেন। এরপর আমি গৌরাঙ্গবাবুর কাছ থেকে সম্মতি নিয়ে পরের দিন সকালে পুলকেশবাবুদের সঙ্গে ওদের গ্রামে আসি। গ্রামে পা রাখার সাথে সাথেই আমি বিশেষ শক্তির দ্বারা উপলব্ধি করতে পারি এই গ্রামে সত্যি কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে। কিন্তু সে কথা কাউকে না বলে আমি পুলকেশবাবুদের সাথে ওদের বাড়িতে এসে উপস্থিত হই। সেখানে কিছু আহারাদি সমাপ্ত করে আমি বেরিয়ে পড়ি গ্রামটাকে ভালো করে একবার ঘুরে দেখার উদ্দেশ্যে। গ্রামটা খুবই ছোট আর অপূর্ব সুন্দর একটা গ্রাম। সমস্ত গ্রামটা যেন সবুজ চাদরে ঢেকে রয়েছে। তবে সেই গ্রামের বাতাসে যেন মিশে রয়েছে একটা অমঙ্গলজনক গন্ধ। সমস্ত গ্রামটা ভালো করে ঘুরে অদ্ভুত কোনো কিছুই আমার দৃষ্টিগোচর হলো না। আমি আবার পুলকেশবাবুদের বাড়িতে ফিরে এলাম। সেই দিন মধ্যরাতে একটা মেয়েলি কণ্ঠের ডাকে আমার নিদ্রা ভঙ্গ হয়। বিছানায় উঠে বসে ঘরের চারিদিকে তাকিয়ে আমি কাউকেই দেখতে পাই না। এমন সময় আমার কানে আসে আবার সেই কণ্ঠ। ওদিকে কি দেখছো ভেগু? আমি তো এদিকে। এইবার আমার চোখ পড়ল পশ্চিমের জানালার দিকে। দেখলাম জানালার বাইরে দাঁড়িয়ে রয়েছে একটি সুন্দরী যুবতী মেয়ে। আমি বিছানা থেকে নেমে সেই দিকে এগিয়ে গেলাম। বললাম, কে তুমি? এত রাতে আমায় ডাকছো কেন? আর তাছাড়া
তুমি আমার নামই বা জানলে কি করে? মেয়েটি আমার প্রশ্নের উত্তরে প্রথমে হেসে উঠল, তারপর বলল, জানি গো জানি, আমি সব জানি। এ গাঁয়ে যে আমি থাকি গো, এখানকার সব কিছুই আমার জানা। আর আমি এটাও জানি তুমি এখানে কেন এসেছো। মেয়েটির কথা শুনে আমার কেমন যেন একটা সন্দেহ হলো। জিজ্ঞাসা করলাম, আমি কেন এসেছি সে কথা তুমি কিভাবে জানলে? কেউ কি তোমায় বলেছে? মেয়েটি এবার খিলখিল করে হেসে উঠল। না গো না, কেউ আমায় বলেনি, কিন্তু আমি যে সবকিছুই জানি গো। কিন্তু যে কাজে তুমি এখানে এসেছো, সেই কাজ যে তোমার দ্বারা সম্ভব হবে না। আর শুধু তুমিই কেন, তোমার মতো এমন হাজার হাজার তান্ত্রিক এসেও সে কাজ করতে পারবে না। মেয়েটির কথা যেন আমার আত্মসম্মানে আঘাত করল। কিছুটা অহংকারী হয়েই বললাম, শোনো মেয়ে, আমি ভেগু তান্ত্রিক। ওইসব ভূত প্রেত দৈত্যে আমি কোনোদিন ভয় পাইনি, আর ভবিষ্যতেও পাবো না। এই বেলতলি গ্রামকে আমি রক্ষা করবো, এই আমি প্রতিজ্ঞা করছি। এইবার মেয়েটা প্রচন্ড রাগে ফুঁসতে লাগলো। এত বড় সাহস তো! আমি বিস্ফারিত চোখে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই সুন্দরী যুবতী মেয়েটি ধীরে ধীরে পরিণত হচ্ছে এক ভয়ঙ্কর পিশাচিনীতে। বিভৎস তার চেহারা, সারা শরীর কালো কুচকুচে, তার কোমর পর্যন্ত বিশাল লম্বা সাপের মতো চুলগুলো বাতাসে এলোমেলো ভাবে উঠছে। আর তার চোখ দুটো যেন টাটকা রক্তের মতো লাল। ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়ছে লাল রক্তের ধারা। গর্জন করতে করতে সেই পিশাচিনী আমাকে বলল, ভেগু, তুই কিন্তু খুব বড় ভুল করছিস। তুই জানিস না এর ফল কত ভয়ঙ্কর হতে পারে। বাঁচতে চাস তো পালা, পালা এখান থেকে, না হলে তোর অবস্থাও এই গ্রামের মানুষগুলোর মতোই হবে। পালা! আমি মনে মনে মা কালীকে স্মরণ করে তার একটা মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। দেখলাম সেই পিশাচিনী ধীরে ধীরে একটা কালো ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হয়ে বাতাসে ভাসতে ভাসতে সেই জঙ্গলের দিকে চলে গেল। আমিও আবার এসে বিছানায় শুয়ে পড়লাম। বুঝতে পারলাম যে এই গ্রামের মৃত্যুগুলোর আসল রহস্য লুকিয়ে রয়েছে ওই জঙ্গলের গভীরেই। আমাকে আরো একবার সেই জঙ্গলে যেতে হবে, তবে দিনের বেলায় নয়। আমাকে সেখানে যেতে হবে রাতের অন্ধকারে, কারণ সেই অন্ধকারেই যে অপশক্তিরা জাগ্রত হয়। পরের দিন সকালে আমি পুলকেশবাবুকে ডেকে বললাম, পুলকেশবাবু, আজ রাতে আমি ওই জঙ্গলে যাব। ঠিক আছে বাবাজি, আমরাও গাঁয়ের কয়েকজন মশাল নিয়ে আপনার সঙ্গে যাব। আমি তাকে বাধা দিয়ে বললাম, না পুলকেশবাবু, আমি সেখানে আপনাদের কিছুতেই নিয়ে যেতে পারবো না। সেখানে গেলে আপনাদের বিপদ ঘটতে পারে। সেখানে আমাকে একাই যেতে হবে। কিন্তু বাবাজি, সেখানে গেলে যদি আপনার কোনো বিপদ হয় তখন কি হবে? আপনার কোনো ক্ষতি হলে যে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না বাবাজি। চিন্তা করবেন না পুলকেশবাবু, আমার কিচ্ছু হবে না। সকাল হওয়ার আগেই আমি এই বাড়িতে ফিরে আসবো। ঠিক আছে বাবাজি, আপনি যেটা ভালো মনে করবেন করুন। শুধু আমাদের আপনি এই বিপদের হাত থেকে রক্ষা করুন বাবাজি। আগামীকাল শনিবার আরও একজন মানুষ এই গ্রাম থেকে হারিয়ে যাবে। জানি না এবার কার পালা। ভেঙে পড়বেন না পুলকেশবাবু, কালকে কেউ এই গ্রাম থেকে হারিয়ে যাবে না। এইটুকু আমি জানি, আপনাকে কথা দিতে পারি। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমার কথায় পুলকেশবাবু যেন কিছুটা নিশ্চিন্ত হলেন। বললেন, তাই যেন হয় বাবাজি, আপনার কথাই যেন সত্যি হয়। তবে বাবাজি, আপনি যাই বলুন না কেন, আমরা কিন্তু মশাল হাতে নিয়ে জঙ্গলের বাইরে অপেক্ষা করব।
আপনাকে সঙ্গে নিয়ে তবেই আমরা বাড়ি ফিরব। এবার আমি আর কোনো আপত্তি করলাম না, বললাম বেশ তাই হবে পুলকেশ বাবু। সেদিন আমি তাড়াতাড়ি রাতের আহারাদি সমাপ্ত করে অপেক্ষা করতে লাগলাম রাত একটু গভীর হওয়ার জন্য। তা না হলে আমার কোনো উদ্দেশ্যই পূর্ণ হবে না। ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁই ছুঁই। তখন আমি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে। গ্রামের চারিদিক গভীর অন্ধকারে ঢেকে রয়েছে, কোথাও আলোর রেখা মাত্র নেই। সেই অন্ধকারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমি জঙ্গলে এসে উপস্থিত হলাম। যতই জঙ্গলের গভীরে যাচ্ছি ততই যেন চারিদিকের বাতাস ঠান্ডা হয়ে আসছে। বাতাসে কিসের যেন একটা শব্দ, মনে হচ্ছে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। হঠাৎ দেখলাম আমার ঠিক সামনে একটা বড় ঝোপ কেমন যেন নড়ছে। পর মুহূর্তেই সেই ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকটা বৃহৎ আকৃতির বুনো শেয়াল। সাধারণ শেয়ালের থেকে এরা আকৃতিতে অনেক বড়। ওদের চোখগুলো যেন আগুনের গোলার মতো জ্বলছিল। তারা চোখের পলকে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। কয়েক মুহূর্তের ধস্তাধস্তির পর আমি বহু কষ্টে মনে মনে একটা মন্ত্র জপ করতে লাগলাম, আর সঙ্গে সঙ্গে সেই হিংস্র বন্য শেয়ালের দল বোধহয় যেন অদৃশ্য হয়ে গেল। আমার শরীরে তখন অসহ্য যন্ত্রণা, উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকুও নেই। আমি শুধু মনে মনে মাকে ডাকতে লাগলাম। তারপর হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরলো দেখলাম আমি পুলকেশ বাবুদের বাড়িতেই ঘরের বিছানায় শুয়ে রয়েছি। আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন পুলকেশ বাবু, তাঁর স্ত্রী এবং আরও কয়েকজন গ্রামবাসী। তাদের ভেতর আমি কয়েকজনকে চিনিও না। সকলেরই চোখ মুখ উদ্বিগ্ন। আমাকে চোখ খুলতে দেখি পুলকেশ বাবু এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, বাবাজি, এখন কেমন বোধ করছেন? এখন আমি অনেকটাই সুস্থ, তবে শরীরে অসহ্য যন্ত্রণা। দেখলাম আমার ক্ষতস্থানে ঔষধি লাগানো। তার মানে এরা গতকাল সারা রাত ধরে আমার চিকিৎসা করেছে, আমার জন্য রাত জেগে কাটিয়েছে। গ্রামবাসীদের মুখেই শুনেছিলাম ওরা মশাল নিয়ে জঙ্গলের বাইরে আমার জন্য অপেক্ষা করছিল। কিন্তু ভোরের আলো ফোটার পরেও যখন আমি জঙ্গলের বাইরে বেরোইনি, তখন ওরা সবাই মিলে জঙ্গলের ভেতর ঢুকেছিল। আর সেখানেই আমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ওরাই আমাকে তুলে এখানে নিয়ে আসে। তারপর গ্রামের ডাক্তার ডেকে আমার চিকিৎসাও করায়। আমি বেশ লজ্জিত হয়েই বললাম, আমার জন্য আপনাকে বেশ সমস্যায় পড়তে হয়েছে পুলকেশ বাবু। ছি ছি বাবাজি, আপনি কি বলছেন? আপনি আমাদের জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই জঙ্গলের ভেতরে প্রবেশ করেছিলেন, আর আমরা আপনার জন্য এইটুকু করতে পারবো না? আসলে পুলকেশ বাবু, ভুলটা আমারই। গতকাল রাত্রে আমি দেহবন্ধন না করেই বেরিয়ে পড়েছিলাম। ফলস্বরূপ আজ এই কাণ্ড ঘটেছে। যদি আমি এই ভুলটা না করতাম তাহলে হয়তো গতকাল আমি আরো কিছুটা কাজ এগিয়ে রাখতে পারতাম। এমন সময় একজন বয়স্ক ভদ্রলোক এগিয়ে এসে বললেন, কে রে বাবাজি, আজ যে সেই অভিশপ্ত শনিবার, আজ রাতে যে আবার একজনকে ওই পিশাচিনীর শিকারে পরিণত হতে হবে। হয়তো এবার আমারই পালা বাবাজি, আর হয়তো কোনোদিনও আপনাদের সঙ্গে দেখা হবে না আমার। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, দেখুন, ভেঙে পড়বেন না, আজ আমি আবার ওই জঙ্গলে যাব।
কিছু একটা ব্যবস্থা আমি অবশ্যই করব। পুলকেশবাবু বললেন, কিন্তু বাবাজি, আপনার শরীরের এমন অবস্থায় আপনি কিভাবে আবার ওই জঙ্গলের ভেতরে যাবেন? আর আমরাই বা আপনাকে সেখানে যেতে দিই কিভাবে বলুন তো? পুলকেশবাবু চিন্তা করবেন না, এইবার আমার কিচ্ছু হবে না। আর আসলে গত রাত্রে আমি দেহ বন্ধন করতে ভুলে গিয়েছিলাম। এবারে আর সেই ভুল হবে না। কোনো অপশক্তি আমার ক্ষতি সাধন করা তো দূরস্থ, আমাকে স্পর্শও করতে পারবে না। আপনারা নিশ্চিন্ত থাকুন। আমার অভয় পেয়ে মনে হয় উপস্থিত সকলের দুশ্চিন্তা একটু হলেও দূর হলো। সন্ধ্যাবেলায় আমি মা কালীর ধ্যানে বসলাম। কিছুক্ষণ পরে আমি বাতাসে একটা মিষ্টি সুবাস পেলাম, আর সেই সঙ্গে শুনতে পেলাম নূপুরের ধ্বনি। চারিদিকটা যেন স্বর্গীয় আলোয় ভরে উঠেছে। শুনতে পেলাম মায়ের সেই স্নেহ মাখা কণ্ঠস্বর। আমি জানি ভেগু, এই বেলতলি গ্রামের মানুষগুলোর কথা ভেবে তুই খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিস। তবে তুই চিন্তা করিস না, তুই যে আমার সন্তান ভেগু, তুই পারবি এই গ্রামকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করতে। আমার আশীর্বাদ সর্বদা তোর মাথার উপর আছে ভেগু। তোকে আমি একটা মন্ত্র দিচ্ছি, যখন কোনো চরম বিপদে পড়বি তখন এই মন্ত্রটা উচ্চারণ করবি, দেখবি বিপদ কেটে গেছে। এরপর আমি মায়ের কণ্ঠস্বর আর শুনতে পেলাম না। বাতাসে সেই মিষ্টি সুগন্ধটাও ধীরে ধীরে যেন মিলিয়ে যেতে লাগলো। বুঝতে পারলাম মা চলে গেছে। আমি কপালে দু হাত ঠেকিয়ে মাকে প্রণাম করলাম। নির্দিষ্ট সময়ে আমি মন্ত্রের দ্বারা দেহ বন্ধন করে নিয়ে বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলে পা দেওয়ার সাথে সাথেই যেন একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস আমাকে এসে স্পর্শ করল। আমি আমার গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিলাম, তারপর এগিয়ে চললাম। আজ সেই শনিবার, যেদিন আরও একটা মানুষের গ্রাম থেকে হারিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি সেটা কিছুতেই হতে দেব না। এ আমার প্রতিজ্ঞা, ভেগুতান্ত্রিকের প্রতিজ্ঞা। এইসব ভাবতে ভাবতেই আমি তখন এগিয়ে চলেছি। হঠাৎ একটা পচা দুর্গন্ধ আমার নাকে এসে লাগলো। আমি বুঝতে পারলাম সেই পিশাচিনি আমার আশেপাশেই কোথাও রয়েছে। আমি ভালো করে চারদিকটা একবার দেখে নিলাম, কিন্তু না, কাউকেই দেখতে পেলাম না। আর ঠিক তখনই আকাশ বাতাস কাঁপানো একটা বৈশাচিক অট্ট হাসি শুনতে পেলাম। সেই হাসিতে বুকের হৃৎপিণ্ডটা যেন বাইরে বেরিয়ে আসতে চায়। আর তারপরেই শুনতে পেলাম এক নারী কণ্ঠ। ভেগু, তোকে আমি বারবার বারণ করেছিলাম আমার কাজে বাধা দিতে, কিন্তু তুই আমার কথা শুনলি না। আবার আমাকে বাধা দেওয়ার জন্য এই জঙ্গলে এসেছিস। কিন্তু এবার আমি তোকে ছাড়বো না ভেগু, এবার তোকে মরতেই হবে আমার হাতে। আজই হবে তোর শেষ দিন। এই বলে সেই নারী কণ্ঠ প্রচন্ড ক্রোধে গর্জন করতে লাগলো। এবং এই নারী কণ্ঠ আমার পূর্ব পরিচিত। সেদিন রাতে আমার ঘরে জানালার বাইরে যে পিশাচিনীকে দেখেছিলাম, এ তারই কণ্ঠস্বর। আমি দৃঢ় কণ্ঠে বললাম, ওরে পিশাচিনী, কোথায় লুকিয়ে রয়েছিস? সাহস থাকে তো আমার সামনে এসে লড়াই কর, দেখি তোর কত ক্ষমতা। আমার কথা শেষ হওয়া মাত্রই দেখলাম একটা কালো ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে আমার দিকে এগিয়ে আসছে। আমার কাছে মা কালীর আশীর্বাদী ফুল ছিল। আমি সেটা আমার ব্যাগ থেকে বের করে কপালে ঠেকিয়ে মনে মনে একটা মন্ত্র উচ্চারণ করে ছুঁড়ে দিলাম সেই ধোঁয়ার কুণ্ডলীটার দিকে। দেখলাম ধোঁয়ার কুণ্ডলীটা হঠাৎ থেমে গেল।
তারপর ধীরে ধীরে পেছনে সরে যেতে যেতে এক সময় বাতাসে মিলিয়ে গেল। আমি মা কালীকে স্মরণ করে আবার এগিয়ে চললাম। হঠাৎ একটা কিছুতে হোঁচট খেয়ে আমি মুখ থুবড়ে মাটিতে পড়লাম। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে দেখলাম যেটাতে আমি হোঁচট খেয়েছিলাম সেটা আর কিছুই নয়, একটা মানুষের কাটা পা। আর তা থেকে টাটকা রক্তের ফোঁটা পড়ে জঙ্গলের মাটির শুকনো পাতাগুলোকে যেন রাঙিয়ে দিচ্ছে। পাটা দেখে বুঝলাম এটা একটা পুরুষ মানুষের পা। বয়স তার প্রায় 50 ছাড়িয়েছে। চামড়ায় বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। হঠাৎ আমার কানে এলো একটা শব্দ। মনে হচ্ছে আশেপাশে কেউ যেন কোনো কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এদিক ওদিক তাকাতেই আমি যা দেখলাম তাতে ভয়ে আমার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসার উপক্রম হলো। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যেতে লাগলো। দেখলাম আমার সামনে একটা বড় শিমুল গাছের তলায় পড়ে আছে একটা মৃতদেহ, আর একদল শিয়াল সেই মৃতদেহ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি তাড়াতাড়ি একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। গাছের আড়াল থেকেই দেখলাম মৃতদেহটার একটা পা নেই। বুঝতে অসুবিধা হলো না যে কাটা পাটা আমি একটু আগেই দেখেছি সেটা আসলে এই ব্যক্তিরই পা। কিছু সময় পর দেখলাম সেই শিয়ালগুলো চলে গেল। আমি গাছের আড়াল থেকে বেরিয়ে এলাম। মৃতদেহটার সামনে গিয়ে দেখার চেষ্টা করলাম তাকে আমি চিনি কিনা, কিন্তু শিয়ালগুলো তাকে এমন ভাবে খুবলে খেয়েছে যে এই ব্যক্তির অতি আপনজনও হয়তো একে চিনতে পারবে না। একদিকে যেমন এই ব্যক্তিটির জন্য বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, তেমনি একই সঙ্গে প্রচন্ড রাগও হল। আমি পুলকেশ বাবুদের কথা দিয়েছিলাম আজ আমি আর কাউকে এইভাবে পিশাচিনীর হাতে প্রাণ দিতে দেব না। আমি এই গ্রামকে রক্ষা করব, কিন্তু আমি ভেগুতান্ত্রিক তা পারলাম না। আমি ব্যর্থ আমি। কিন্তু পরক্ষণেই নিজের মনকে শক্ত করে নিলাম। এর শেষ দেখে তবেই আমি শান্ত হব। এবার আমি এগিয়ে চললাম জঙ্গলের ভেতর সেই কুঁড়ে ঘরের দিকে। আমার দৃঢ় বিশ্বাস ওইখানে পৌঁছলেই আমি এই হত্যাকাণ্ডের উৎস খুঁজে পাব। আরো কিছুটা এগোতেই আমার কানে এলো একটা মন্ত্র পড়ার শব্দ। ভালো করে কান পেতে শুনে বুঝতে পারলাম যে কেউ শুদ্ধ সংস্কৃত ভাষায় মন্ত্র পড়ছেন, আর শব্দটা আসছে ওই কুঁড়ে ঘরের দিকটা থেকে। আমি দ্রুত পায়ে সেখানে পৌঁছলাম আর দেখলাম সেই ঘরের ভেতর একটা জ্বলন্ত যজ্ঞকুণ্ডের সামনে পঞ্চমুণ্ডির আসনে বসে মন্ত্র পড়ছেন একজন রক্তবসন পরিহিত তান্ত্রিক। তার কপালে রক্ত তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। তার চারপাশে রয়েছে বেশ কিছু যজ্ঞের উপকরণ। তার পাশে একটা মাটির পাত্রে রয়েছে গাঢ় লাল রঙের তরল পদার্থ। সেটা টাটকা রক্ত ছাড়া যে আর কিছুই হতে পারে না সে আমি স্পষ্ট বুঝতে পারলাম। সেই তান্ত্রিকের সামনে মাটির ওপরে আঁকা রয়েছে একটা অদ্ভুত নকশা। মন্ত্র পড়তে পড়তে তিনি পাশে রাখা একটা মাটির সরা থেকে কিছু একটা নিয়ে যজ্ঞে আহুতি দিচ্ছেন। তারপর পাশ থেকে একটা মানুষের মাথার খুলি হাতে তুলে নিয়ে তার পাশে মাটির সরায় রাখা সেই লাল রঙের তরল পদার্থটা খুলিটার উপর ঢেলে দিলেন। তারপর উপরের দিকে তাকিয়ে উচ্চস্বরে বললেন, মারে আজ আবার তোর প্রতিশোধ নেবার সময় হয়েছে। তোর শিকার আসছে মা, তোর শিকার আসছে।
ঠিক তখনই একটা ঝুনঝুন নুপুরের শব্দ কানে আসতে চমকে পিছন ফিরে দেখলাম একটি যুবতী মেয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তবে তার চলার গতি দেখে মনে হচ্ছে সে যেন নিজের পায়ে হেঁটে এদিকে আসছে না, কোনো অদৃশ্য শক্তি যেন জোর করে তাকে এদিকে টেনে আনছে। মেয়েটা কুঁড়ে ঘরটার সামনে এসে দাঁড়ালো, তারপর সেই ঘরের ভেতরে ঢুকে গেল। আমিও আড়াল থেকে দেখতে লাগলাম সেই ঘরের ভেতর আসলে ঠিক কি হতে চলেছে। মেয়েটি ঘরের ভেতর ঢুকে সেই তান্ত্রিকের সামনে গিয়ে দাঁড়ালো। এইবার তান্ত্রিক তার সামনে আঁকা সেই অদ্ভুত নকশাটার দিকে ইঙ্গিত করে মেয়েটির উদ্দেশ্যে বললেন, বস ওখানে। মেয়েটি সেই নকশাটার উপরে গিয়ে বসে পড়ল। তান্ত্রিক আবার মন্ত্র পড়ে গাছের শুকনো ডালপালা, পশুর হাড় গোড় ইত্যাদি যজ্ঞে আহুতি দিতে লাগলেন। প্রত্যেকবার আহুতি দেওয়ার সাথে সাথে যেন যজ্ঞের আগুন আরো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল। তারপর তিনি উপরের দিকে তাকিয়ে বললেন, আয় মা, আয়, প্রতিশোধ নে মা, তোর প্রতিশোধ নে। হঠাৎ প্রচন্ড ঝড় উঠল। জঙ্গলের শুকনো পাতা চারিদিকে উড়তে লাগলো। গাছের মোটা মোটা ডালগুলো মটমট শব্দে ভেঙে পড়তে লাগলো। পায়ের তলার মাটি যেন থরথর করে কাঁপতে লাগলো। আমি কোনো রকমে সেই সবের থেকে নিজেকে বাঁচিয়ে রাখলাম। এমন সময় বাতাসে একটা গর্জন শুনতে পেলাম, আর পরক্ষণেই দেখলাম সেই যজ্ঞের গনগনে লাল আগুনের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী। তান্ত্রিক এবার যেন এক প্রকার আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। বললেন, ওই দেখ মা, আজ তোর জন্য আবার একটা শিকার এনেছি, শেষ করে দে এবার ওকে। প্রতিশোধ নে মা, প্রতিশোধ নে তুই। সেই ধোঁয়ার কুণ্ডলীটা এবার যজ্ঞকুণ্ড থেকে বেরিয়ে এসে মাটিতে নকশার উপরে থাকা মেয়েটির চারিদিকে পাক খেতে লাগলো। আকাশ বাতাস কাঁপিয়ে একটা নারী কণ্ঠের পৈশাচিক হাসি শোনা গেল। আমি দেখলাম সেই ধোঁয়ার কুণ্ডলীটা ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ভয়ঙ্কর পিশাচিনীতে। এই হলো সেই পিশাচিনী যার সঙ্গে আমার পূর্বেই সাক্ষাৎ হয়েছে। পিশাচিনী একটা প্রকাণ্ড গর্জন করে উঠে বলল, আজ এই মেয়েটার রক্ত দিয়েই আমি আমার তৃষ্ণা নিবারণ করব বাবা। বড্ড তেষ্টা পেয়েছে আমার, বড্ড তেষ্টা পেয়েছে। গলাটা যেন একেবারে শুকিয়ে যাচ্ছে বাবা। আজ ওর শরীরের সবটুকু রক্ত দিয়ে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। আমার বুঝতে বাকি রইল না যে এরপর ঠিক কি ঘটতে চলেছে এই ঘরের ভেতরে। পিশাচিনী কিছু করবার আগে আমি তৎক্ষণাৎ সেই ঘরের ভেতর প্রবেশ করলাম। হঠাৎ তার দৃষ্টি পড়লো আমার দিকে। পিশাচিনী চিৎকার করে বলে উঠল, তোর এত বড় সাহস ভেগু, তুই এখানেও চলে এসেছিস? তাহলে আজ আগে তোর রক্তেই আমার তৃষ্ণা নিবারণ হবে। এই বলেই সে তার লম্বা হাত দুটো আমার দিকে বাড়িয়ে দিল, কিন্তু সেই হাত আমাকে স্পর্শ করতে পারল না। সেগুলো বাতাসের মধ্যেই ভাসতে লাগলো। এইটা দেখে সেই পিশাচিনী আর তান্ত্রিক বেশ ভয় পেয়ে গেল। তান্ত্রিক এক লাফে মাটি ছেড়ে উঠে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, আর সেই পিশাচিনীও কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এইবার মাটিতে বসে থাকা মেয়েটি যেন সম্বিত ফিরে পেল। এতক্ষণ সে কোনো ঘোরের মধ্যে ছিল। নিজেকে এমন একটি স্থানে আবিষ্কার করে সে খুব অবাক হলো। সে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি তার কাছে গিয়ে বললাম, তোমার কোনো ভয় নেই মা, বিপদ কেটে গেছে। চলো এবার আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আমি মেয়েটিকে সঙ্গে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলাম। জঙ্গল থেকে বেরোতেই দেখি গ্রামবাসীরা দল বেঁধে হাতে মশাল নিয়ে আমাদের দিকেই আসছে। তাদের মধ্যে সবার প্রথমে ছিল মেয়েটির বাবা। তিনি নিজের মেয়েকে অক্ষত অবস্থায় দেখে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন,
মারে, মা, তোর কিছু হয়নি তো মা? তুই ঠিক আছিস তো মা? আমি তাকে বললাম, চিন্তা করবেন না, আপনার মেয়ে ঠিক আছে, সুস্থ আছে, ওর গায়ে একটা আঁচড়ও লাগেনি। কিন্তু আমি সেখানে উপস্থিত না থাকলে আজ আপনার মেয়ে আর জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারতো না। লোকটি হাঁটু মুড়ে বসে আমার দু পা জড়িয়ে ধরল, বলল, বাবাজি, আজ শুধুমাত্র আপনার জন্য আমি আমার মেয়েকে ফিরে পেলাম বাবাজি। ও ছাড়া যে আমার আপন বলতে আর কেউ নেই। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো তা আমি জানি না বাবাজি, তা আমি জানি না। আরে আরে এ কি করছেন, এ কি করছেন? উঠুন 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 উঠুন। লোকটিকে তুলে ধরে আমি দাঁড় করিয়ে দিলাম। ওদের মধ্যে পুলকেশ বাবুও ছিলেন। তিনি আমার কাছে এগিয়ে এসে বললেন, বাবাজি, ফুলিকে তো খুঁজে পাওয়া গেল, কিন্তু নির্মল বাবু কোথায়? কথাটা শুনেই আমার মনে পড়ল সেই ব্যক্তিটির কথা যাকে আমি ওই জঙ্গলে ওই হিংস্র শেয়ালগুলোর উদরপূর্তির উপকরণ হতে দেখেছি। তার রাত খাওয়া দেহটা হয়তো এখনো সেখানে পড়ে রয়েছে। আমি তাকে বললাম, পুলকেশবাবু, ফুলিমাকে আমি বাঁচাতে পারলেও নির্মলবাবুকে কিন্তু আমি ওই পিশাচিনীর কবল থেকে রক্ষা করতে পারিনি। আমি যদি খুব ভুল না করি তাহলে ওনার দেহটা জঙ্গলের ভেতরে পড়ে রয়েছে। এরপর আমি গ্রামবাসীদের নিয়ে সেই শিমুল গাছের তলায় এসে উপস্থিত হলাম। যদিও কয়েকজন প্রথমে এখানে আসতে ভয় পাচ্ছিল, যদি সেই পিশাচিনী তাদের উপর আক্রমণ করে এই ভেবে, কিন্তু আমি তাদের অভয় দিয়েছিলাম যে ওই পিশাচিনী আজ আর এখানে আসবে না। সে এখন তার নিজের জগতে ফিরে গেছে। হাত খাওয়া মৃতদেহটা দেখে সকলে শিউরে উঠল ভয়। একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। কারোর মুখে কোনো শব্দ নেই। পুলকেশবাবু মৃতদেহটা শনাক্ত করতে পারলেন। ইনি এই গ্রামের একমাত্র ডাক্তার নির্মল চক্রবর্তী। এরপর আমরা সবাই যে যার বাড়িতে ফিরে এলাম। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। কয়েকজন গ্রামবাসী গিয়ে নির্মলবাবুর বাড়িতে খবর দিল। নির্মলবাবুর স্ত্রী এবং ছেলে সেই মৃত্যুর খবর শুনে আকুল কান্নায় ভেঙে পড়লেন। তারপর দৌড়তে দৌড়তে সেই জঙ্গলের দিকে চলে গেলেন। তাদের সাথে দুজন গ্রামবাসীও গেল জায়গাটা চিনিয়ে দিতে। একটু বেলায় নির্মলবাবুর দাহ কার্য সমাপ্ত হয়। এই গ্রামে কোনো শ্মশান নেই, এখানকার সবার দাহ কার্য হয় পাশের গ্রামে। নির্মলবাবুর ক্ষেত্রেও তার অন্যথা হলো না। ফুলি একটু স্বাভাবিক হয়ে উঠলে তাকে আসল ঘটনার কথা জিজ্ঞাসা করা হয়েছিল, যে সে কিভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু কিছুই সে বলতে পারল না। তার নাকি কিছুই মনে নেই। তার বাবা ঘুমতো পাশের ঘরে। ঘুম ভেঙে সে দেখে যে দরজার বাইরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি বলে সে অন্য গায়ে থাকে। পথ হারিয়ে সে এই বেলতরি গ্রামে চলে এসেছে। তাই সে ফুলের কাছে সাহায্য চায় আজ রাতটুকু একটু আশ্রয় দেওয়ার জন্য। মেয়েটিকে দেখে ফুলির মনে দয়া হয়। সে দরজা খুলে দেয় মেয়েটিকে ভেতরে আসার জন্য। তারপর তার আর কিছু মনে নেই। আসলে সেই মেয়েটি ছিল জঙ্গলের সেই ভয়ঙ্কর পিশাচিনী। সে ফুলিকে সম্মোহিত করে তাকে জঙ্গলের ভেতর টেনে নিয়ে গিয়েছিল। কিন্তু আমি এখন কি করব, কোন পথ ধরে এই হত্যাকাণ্ডের সমাধান করব তা তো কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। শুধু এটুকু বুঝতে পারছিলাম যে এই হত্যাকাণ্ডগুলোর কারণ হলো ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা। কিন্তু কে এই পিশাচিনী? এত প্রতিশোধ স্পৃহাই বা কেন তার? ঠিক কি ঘটেছিল তার সাথে, যার কোনো সঠিক উত্তর আমার কাছে ছিল না। তবে এই প্রশ্নগুলোর যথার্থ উত্তর না পেলে যে আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। ঠিক কি ঘটেছিল তার সাথে, আর জঙ্গলের ভেতরের ওই তান্ত্রিকই বাকে? অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে তোলপাড় হচ্ছিল, যার কোনো সঠিক উত্তর আমার কাছে ছিল না। তবে এই প্রশ্নগুলোর যথার্থ উত্তর না পেলে যে আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। হাতে আর মাত্র একটা দিন, তারপরেই আসবে মঙ্গলবার। আবার মৃত্যুর করাল গ্রাস কেড়ে নেবে এই গ্রামেরই কারুর প্রাণ। কিভাবে বাঁচাবো আমি ওদের? মনটা বড় অস্থির হয়ে পড়েছিল। আমি আবার ধ্যানে বসলাম।
ধ্যানের মধ্যে মা আবির্ভূতা হলেন। শুনলাম মায়ের স্নেহ মাখা কণ্ঠ। ভেগু, অত বিচলিত হয়ে পড়ছিস কেন? তুই না আমার সন্তান, তোর এমন বিচলিত হওয়া মানায় না ভেগু। নিজের মনকে শান্ত কর। তুই তোর উদ্দেশ্য পূরণে সফল হবি। আমার আশীর্বাদ রইল তোর সাথে। মায়ের অভয়বাণীতে আমার অশান্ত মন যেন খানিকটা শান্ত হলো। পরের দিন সকালে আমি আরও একবার গ্রামটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। এই হত্যাকাণ্ডের আড়ালে থাকা আসল রহস্য সম্বন্ধে যদি কিছু জানা যায় সেই উদ্দেশ্যে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে লাগলাম। দিনের বেলাতেও গ্রামটা যেন নিস্তব্ধ হয়ে রয়েছে। একটা পাখির ডাকও শোনা যাচ্ছে না। পথে মানুষের দেখা নেই। হঠাৎ পেছন থেকে কারোর অদ্ভুত কথা শুনে আমি দাঁড়িয়ে পড়লাম। পাপ, পাপ, সব পাপ। বাঁচবে না, এই গ্রামের আর কেউ বাঁচবে না। ও কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। সবাই মরবে, সবাই মরবে, সবাই মরবে, সবাই। আমি পেছন ফিরে তাকিয়ে দেখি একটা গাছের তলায় কম্বল মুড়ি দিয়ে কেউ যেন শুয়ে আছে। যদিও আমি ওখান থেকেই এসেছিলাম, কিন্তু তখন তো এই ব্যক্তিকে ওখানে দেখিনি। অবশ্য এটা হতে পারে আমি তখন হয়তো একটু অন্যমনস্ক ছিলাম, তাই হয়তো ভালো করে খেয়াল করিনি। কিন্তু সেই ব্যক্তির মুখে অদ্ভুত কথা শুনে আমি তার দিকে এগিয়ে গেলাম। তারপর তার পাশে বসে তাকে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আপনি কোন বিপদের কথা বলছেন বলুন তো? কম্বল মুড়ে দেওয়া ব্যক্তিটি আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। আমি পুনরায় তাকে প্রশ্ন করলাম, আপনি কি এই গ্রামের ইতিহাস সম্বন্ধে কিছু জানেন? তাহলে দয়া করে আমাকে একটু খুলে বলুন, না হলে যে এই নিরীহ মানুষগুলো সবাই মারা যাবে, শ্মশানে পরিণত হয়ে যাবে এই বেলতলি গ্রাম। দয়া করে বলুন আমাকে। আমার প্রশ্ন শুনে এবার যেন সেই ব্যক্তিটি একটু নড়ে উঠল। ধীরে ধীরে ওর মুখের ওপর থেকে কম্বলটা সরিয়ে দিল। আমি দেখলাম আমার সামনে শুয়ে আছে একজন ময়লা ছেঁড়া কাপড় পরা যুবক। আমাকে দেখেই সে যেন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠল। এক লাফে কম্বল ফেলে দিয়ে সে উঠে দাঁড়ালো। তারপর ক্রুদ্ধ স্বরে বলল, কে আপনি? কেন এসেছেন এখানে? চলে যান এখান থেকে, চলে যান। নাহলে কিন্তু আপনার অবস্থাও ওই গ্রামের মানুষগুলোর মতো হবে। চলে যান। ও আপনাকেও ছাড়বে না। ছাড়বে না। আমিও উঠে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কে ছাড়বে না? কে? বলবো না। আমি কিছুতেই বলবো না। দেখো, তুমি যদি আমাকে সব কথা না বলো, তাহলে এই গ্রামের এই নিরীহ মানুষগুলোকে যে আমি রক্ষা করতে পারবো না। আমার এই কথায় যুবক যেন আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। সে আমার দিক থেকে চোখ ফিরিয়ে নিল। তার চোখ দুটো দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। তার চোখগুলো প্রচন্ড ক্রোধে রক্তবর্ণ ধারণ করেছে। সে চিৎকার করে বলল, নিরীহ? কারা নিরীহ? এই গ্রামের মানুষগুলো? না, ওরা কেউ নিরীহ নয়, কেউ নয়। ওরা সবাই এক একটা মুখোশধারী শয়তান। বাবা, ওদের সঙ্গে তো এমনটাই হওয়া উচিত। উপযুক্ত শাস্তি হচ্ছে, ওদের উপযুক্ত শাস্তি হচ্ছে ওদের। হোক। এই গ্রামের প্রত্যেকটা মানুষের ছিন্ন ভিন্ন মৃতদেহ যেদিন ওই শ্মশানের চিতায় পুড়বে, সেদিন ওরা অতৃপ্ত আত্মা শান্তি পাবে। তার আগে নয়। আমি বুঝতে পারলাম এভাবে যুবকের কাছ থেকে কোনো কথা জানা যাবে না। তাই এবার গলার স্বর অত্যন্ত নিচু করে তাকে বললাম, আচ্ছা বেশ, কিন্তু আমি তো এই গ্রামের কেউ নই। তাই এই গ্রামের ইতিহাস সম্পর্কেও আমি কিছু জানি না। তাই তুমি যদি আমাকে সব কথা বলো, তাহলে আমিও তো জানতে পারবো যে এই গ্রামে মানুষগুলো আসলে কি পাপ করেছে। দয়া করে আমাকে বলো। গ্রামের এই যুবক আমার কথা এবার মনে হয় ক্রোধ কিছুটা সংবরণ করলো, আর মনের অবস্থারও হয়তো কিছুটা পরিবর্তন হলো।
সে ধপ করে মাটির উপর বসে পড়ল। আমিও তার পাশে বসলাম। হঠাৎ যুবকটি কান্নায় ভেঙে পড়ল। তারপর নিজেকে সামলে নিয়ে দু হাত দিয়ে চোখের জল মুছে কয়েক মুহূর্ত দূরের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল। তারপর বলতে শুরু করলো, আজ থেকে 5 বছর আগে এই গ্রামে থাকতো একটা পরিবার। গৃহ স্বামীর নাম নরেন দাস। নরেন কাকার পরিবারে ছিলেন তার স্ত্রী এবং কন্যা মনিকা। নরেন কাকাদের সংসারে অভাব থাকলেও সুখের কোনো অন্ত ছিল না। আমাদের পাশের গ্রামে একটা মিল আছে। মিল নরেন কাকা সেখানেই কাজ করত। তবে নরেন কাকার আরও একটা স্বভাব ছিল, এই তান্ত্রিক সন্ন্যাসীদের সঙ্গে মেলামেশা করত। তাদের সংস্পর্শে থেকে এসব বিষয়ে কিছু জ্ঞানও অর্জন করেছিল। এখনকার দিনের অনেক তান্ত্রিক আছেন যারা তন্ত্রকে ভুল কাজে লাগায়, কিন্তু নরেন কাকা মানুষের ভালো ছাড়া কখনো খারাপ করেনি। সে তাবিজ কবজ দিয়ে সব সময় মানুষের উপকার করার চেষ্টা করত, তাতে মানুষেরও ভালো হতো। নরেন কাকাকে গ্রামের সবাই বেশ ভক্তি শ্রদ্ধা করত। নরেন কাকাদের বাড়ির পাশেই ছিল আমাদের বাড়ি। ছোটবেলা থেকে মনিকা আর আমি একসঙ্গে বড় হয়ে উঠেছি। এ ছিল আমার ছেলেবেলার খেলার সাথী। মনিকার মা রমা কাকিমা মনিকা আর আমাকে কোনোদিনও আলাদা করে দেখেনি। ভারী মিষ্টি স্বভাবের মেয়ে ছিল মনিকা। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসতো। একদিন আমাদের গ্রামের জীবন কাকার মেয়ের বিয়ের সম্বন্ধ আসে, কিন্তু বরপক্ষ বেশ মোটা অঙ্কের পণ দাবি করে। কিন্তু জীবন কাকার এত টাকা দেওয়ার সামর্থ্য ছিল না গো, তাই সেই সম্বন্ধ ভেঙে যায়। জীবন কাকার মেয়ে সুজাতা ছিল মনিকার সই। একদিন বিকালবেলায় ওরা দুজন বসে গল্প করছিল, তখন সুজাতা নিজের বিয়ে ভেঙে যাওয়ার জন্য মনিকার কাছে দুঃখ করছিল। কিন্তু সুজাতাকে অবাক করে দিয়ে মনিকা বলে সুজাতার নাকি ওই পাত্রের সাথেই বিয়ে হবে। আর আশ্চর্য হলেও ঠিক তাই। 1 সপ্তাহের মধ্যে সেই ফিরে যাওয়া পাত্রের সাথেই সুজাতার বিয়ে ঠিক হয়ে যায় এবং 1 মাসের মধ্যে তাদের বিয়েও হয়ে যায়। এরপর থেকে গ্রামে রটে যায় যে মনিকা যা বলে সেটাই সত্যি হয়। কিন্তু সত্যি বলতেই মনিকার এমন কোনো ক্ষমতাই ছিল না। হয়তো সে গল্পের ছলে সেদিন সুজাতাকে ওই কথা বলে ফেলেছিল, তবুও গ্রামের মানুষ বিশ্বাস করে নিয়েছিল যে মনিকার নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি আছে। এরপর থেকে মাঝে মাঝেই মনিকার কাছে গ্রামবাসীরা নিজেদের সমস্যা নিয়ে আসতে শুরু করে, আর তাদের বারবার বুঝিয়ে কোনো লাভ হয়নি। কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে মনিকা তাদের সমস্যার কথা শুনে নানা রকম ভবিষ্যৎবাণী করত। তাদের মধ্যে কিছু ফলতো, আবার কিছু ফলতো না। গ্রামবাসীরা তাকে দক্ষিণাও দিয়ে যেত। কিন্তু একদিন আমাদের গ্রামের মোড়লের ছেলের খুব শরীর খারাপ করে। অনেক চিকিৎসা করেও কিছুতেই তাকে সুস্থ করে তোলা যায় না। এই অবস্থায় একদিন মোড়ল মনিকার কাছে আসে। সেদিন মনিকা কোনো একটা কারণে প্রচণ্ড রেগে ছিল, আর সেই রাগের মাথায় সে মোড়লকে বলে যে তার ছেলে নাকি মারা যাবে। আর পরের দিন মনিকার সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেছিল। নিজের একমাত্র সন্তানকে হারিয়ে মোড়লের স্ত্রী খুব ভেঙে পড়েছিলেন। অন্যদিকে মোড়ল মনিকার ওপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তিনি গ্রামে রটিয়ে দেন যে মনিকা নাকি ডাইনি, সে তার একমাত্র ছেলেকে খেয়েছে। যদিও এর পেছনে আসল কারণটা ছিল সম্পূর্ণ আলাদা। গ্রামের মোড়ল ছিলেন একজন লম্পট এবং দুশ্চরিত্র প্রকৃতির মানুষ। তার কামুক দৃষ্টি পড়েছিল মনিকার ওপর। একদিন মনিকাকে তিনি কুপ্রস্তাব দেন, আর মনিকা সেই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। আর তারপর থেকেই মনিকার প্রতি মোড়লের মনে প্রতিহিংসার জন্ম হয়। আর সেই কারণেই তিনি মনিকার নামে মিথ্যে অপবাদ ছড়াতে কখনোই দ্বিধাবোধ করেননি। এরপর গ্রামের ভেতর
মনিকাদের পরিবারকে এক ঘরে করে দেওয়া হয়। গ্রামের মানুষরা ওদের ছায়া পর্যন্ত মারাতো না। একদিন রাতে মনিকার মা রমা কাকিমার প্রচণ্ড বুকে ব্যথা ওঠে। নরেন কাকা তখন আমাদের গ্রামের একমাত্র ডাক্তার নির্মল চক্রবর্তীর বাড়িতে ছুটে যান। হাজার অনুরোধের সত্ত্বেও নির্মল চক্রবর্তী সেদিন রমা কাকিমাকে দেখতে আসেননি। সেদিন ভোরের দিকে রমা কাকিমা চিরকালের মতো আমাদের সকলকে ছেড়ে চলে গেল। আর সেই দায় গিয়ে পড়ল বেচারি মনিকার উপর। এরপর গ্রামে আরও দুজন ব্যক্তি অসুস্থ হয়ে মারা যায়, আর তারও দায় গিয়ে পড়ে ওই মনিকার উপরেই। তবে এসব করেও মোড়ল কিন্তু ক্ষান্ত থাকেনি। সে নিজের মনের মধ্যে মনিকার বিরুদ্ধে আরো বড় এক ষড়যন্ত্রের বীজ বপন করে চলেছিল। সে গ্রামের সবাইকে বোঝায় যে ডাইনি মনিকার বেঁচে থাকার কোনো অধিকার নেই। একদিন সন্ধ্যাবেলায় মোড়ল গ্রামের মাতব্বরদের এবং কয়েকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মনিকাদের বাড়িতে চড়াও হয়। তারা মনিকাকে ঘরের ভেতর থেকে বের করে আনে। নরেন কাকা ওকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে একা সবার সঙ্গে পারবে কি করে? আমি থাকলে তাও নরেন কাকাকে হয়তো একটু সাহায্য করতে পারতাম, যদিও আমার একার চেষ্টায় তো কিছুই হতো না। কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেদিন একটা বিশেষ কাজে শহরে গিয়েছিলাম। সেদিন নিজের বাড়ির উঠোনে সবাই মনিকাকে নরেন কাকার চোখের সামনে মোড়লের আদেশে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। নরেন কাকা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সবার কাছে একটু সাহায্য চেয়েছিল নিজের মেয়েকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ সেদিন নরেন কাকাকে সাহায্য করা তো দূরের কথা, ঘরের দরজাটা পর্যন্ত খোলেনি। নিজের মেয়েকে ওভাবে চোখের সামনে আগুনে জ্বলতে দেখে রাগে, দুঃখে, যন্ত্রণায় নরেন কাকা সেদিন প্রতিজ্ঞা করেছিল যে এই বেলতলি গ্রামের একটা মানুষকেও এ বাঁচতে দেবে না বাঁচতে দেবে না। এই পর্যন্ত বলে যুবকটি থামল। আমিও এতক্ষণ চুপ করে তার কথাগুলো শুনছিলাম। কয়েক মুহূর্ত চুপ করে থেকে যুবকটি আবার বলল, সেই ছোটবেলা থেকে আমি মনিকাকে ভালোবাসতাম। ভেবেছিলাম বড় হয়ে ওকে বিয়ে করে দুজনে সুখের ঘর বাঁধব, কিন্তু শয়তান মোড়লের জন্য আমাদের সব স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেল। আমাদের সব স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেল। এইটুকু বলেই সে অচরে কাঁদতে লাগলো। তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার জানা ছিল না, তাই আমি ধীরে ধীরে সেখান থেকে উঠে চলে এলাম। এইবার আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। এবার যা করার আমি করব। তার জন্য যদিও আমাকে এখনো একটা দিন অপেক্ষা করতে হবে। পরের দিন আমার তেমন কোনো কাজ ছিল না, সারাদিন বিশ্রাম নিয়েই কেটে গেল। মঙ্গলবার সকালে আমি আমার বিশেষ কিছু কাজ সেরে নিয়ে নির্দিষ্ট সময়ের অপেক্ষায় বসে রইলাম। বিকেলের আলো থাকতেই আমি বেরিয়ে পড়লাম সেই জঙ্গলের উদ্দেশ্যে। তারপর সেই কুঁড়ে ঘরের কাছে গিয়ে আমি একটা গাছের আড়ালে লুকিয়ে বসে রইলাম। ধীরে ধীরে সন্ধ্যা নামল। জঙ্গলের চারিদিক গভীর অন্ধকারে তলিয়ে গেল। এমন সময় হঠাৎ জঙ্গলের মাটিতে শুকনো পাতার উপর কারোর পায়ের শব্দ শুনতে পেলাম। আমার সমস্ত চেতনা যেন আরো বেশি সজাগ হয়ে উঠল। শব্দটা ক্রমশ আমার কাছে এগিয়ে আসছে। কয়েক মুহূর্ত পরে দেখলাম সেই রক্ত বসন পরিহিত তান্ত্রিক কুঁড়ে ঘরের দিকেই এগিয়ে যাচ্ছেন। তিনি ঘরের ভেতর ঢুকে যেতেই আমিও গাছের আড়াল থেকে বেরিয়ে এলাম। ঘরের ভেতর উঁকি মেরে দেখলাম ভেতরে যজ্ঞের প্রস্তুতি চলছে। তান্ত্রিক যজ্ঞের আগুন জ্বালানোর সাথে সাথেই আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম। বললাম, দাঁড়ান নরেন বাবু, বন্ধ করুন আপনার এই হত্যা লীলা।
আমার মুখে নিজের নাম শুনে নরেন দাস চমকে আমার দিকে তাকালেন, তারপর যজ্ঞকুণ্ড ছেড়ে উঠে দাঁড়ালেন, প্রচন্ড ক্রোধের সাথে বললেন, কে আপনি? আমার নাম জানলেন কি করে? আমি সব জানি নরেন দাস। তোমার কন্যা মনিকার মৃত্যুর প্রতিশোধ নিতেই তুমি গ্রামের মধ্যে এই মৃত্যুযজ্ঞ শুরু করেছ। আমি মানছি যে তোমার মেয়ের সাথে যা ঘটেছে তা অত্যন্ত অন্যায় এবং বেদনাদায়ক, কিন্তু তাই বলে তুমি এভাবে গ্রামের মানুষকে হত্যা করে তার মৃত্যুর প্রতিশোধ নিতে পারো না। সে অধিকার তোমার নেই। অনেক মানুষের প্রাণ নিয়েছো তুমি, আর নয়, আর হবে না। এবার বন্ধ করো তোমার এই মৃত্যুযজ্ঞ। আমার কথা শুনে নরেন দাস চিৎকার করে বলে উঠল, না, কিছুতেই না। এই যজ্ঞ বন্ধ হবে না। এই গ্রামের প্রত্যেককে আমি শেষ করে দেব। আমার মেয়ে নিজের হাতে তার মৃত্যুর প্রতিশোধ নেবে, তবেই ওর আত্মা মুক্তি পাবে। এই বলেই উনি বেড়ে বেড়ে করে কয়েকটা মন্ত্র উচ্চারণ করে 2 হাত উপরের দিকে তুলে বললেন, আয় মা, আয় আয়, আজ তোর আবার প্রতিশোধ নেবার দিন এসেছে। রমা, যাও যাও, নিয়ে এসো গ্রামের আরেকটা শয়তানকে। দেখলাম আমার চোখের সামনে এসে উপস্থিত হলো 2 বিভৎস রূপধারী পিশাচিনী। তারপর একজন পিশাচিনী একটি যুবতী মেয়ের রূপ ধারণ করলো। তারপর যেই না সে ঘর থেকে বেরোতে যাবে অমনি আমি তার পথ রোধ করে দাঁড়ালাম, বললাম, তোমার খেলা শেষ পিশাচিনী। গ্রামের আর কোনো মানুষের ক্ষতি তুমি করতে পারবে না। আমার কথায় পিশাচিনী একটা বিকট অট্টহাসিতে ফেটে পড়ল, বলল, কে আটকাবে? কে আটকাবে আমায়? তুই পারবি না, পারবি না তুই আমাকে আটকাতে। সে ক্ষমতা তোর নেই। বলি সে তার লম্বা হাত দুটো আমার গলা লক্ষ্য করে বাড়িয়ে দিল, আর আমিও আমার মাথা থেকে এক মুঠো চুল ছেড়ে নিয়ে মা কালীর দেওয়া সেই মন্ত্রটা পড়ে সেটা ছুঁড়ে দিলাম পিশাচিনীর দিকে। পিশাচিনী একটা ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল, ধীরে ধীরে নিজের বিভৎস রূপে ফিরে গেল। তারপর নরেন দাসকে উদ্দেশ্য করে কাঁদো কাঁদো গলায় বলল, আমি পারলাম না গো, আমাকে তুমি ক্ষমা করো। আমি চললাম, আর হয়তো কখনো আমাদের দেখা হবে না। এই বলে সে কালো ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হয়ে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। নরেন দাস এবার ভয় পেলেন, বললেন, না না, এ হতে পারে না। আমার এতদিনের সাধনা বিফল হতে পারে না। মারে, তোর মায়েরও তো মুক্তি ঘটে গেল। এখন যা করার তোকেই করতে হবে। তুই যা, গ্রামের একটা শয়তানকে এখানে টেনে নিয়ে আয়, তারপর নিজের হত্যার প্রতিশোধ নে। তার সামনে দাঁড়িয়ে থাকা পিশাচিনী বলল, হ্যাঁ বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। বলেই সে বাতাসে ভাসতে ভাসতে যেই না দরজার দিকে এগিয়ে এলো, আমি সঙ্গে সঙ্গে আমার ব্যাগে থাকা মন্ত্রপুত গঙ্গা জলের বোতলটা বার করে সেখান থেকে একটু জল নিয়ে ছিটিয়ে দিলাম ওই পিশাচিনীর গায়ে। সেও প্রচন্ড একটা আর্তনাদ করে উঠল, বলল, বাবা, বাবা, আমিও পারলাম না, আমাকেও ফিরে যেতে হবে এবার। আমাদের আর দেখা হবে না। তুমি ভালো থেকো বাবা, ভালো থেকো তুমি। এই বলে সেও বাতাসে অদৃশ্য হয়ে গেল। এইবার নরেন দাস কান্নায় ভেঙে পড়লেন, বললেন, পারলাম না আমি। আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আমি পারলাম না। বলে তিনি মাটির উপর বসে পড়লেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, দেখুন নরেনবাবু, আপনি যে কাজ করছিলেন তা জঘন্য অপরাধ। আপনার মৃত স্ত্রী আর মেয়ের আত্মাকে আপনি তন্ত্রের সাহায্যে জাগিয়ে তুলেছিলেন।
তারপর তাদের দ্বারা গ্রামের মানুষগুলোকে এমন নৃশংসভাবে হত্যা করছিলেন। আপনার মেয়ের প্রধান অপরাধী ছিল এই গ্রামের মোড়ল, কিন্তু তাকে তো আপনারা আগেই হত্যা করেছেন। একদিক থেকে আপনার মেয়ের হত্যার প্রতিশোধ আপনি নিয়েছেন। কয়েক মুহূর্তের জন্য ঘরের মধ্যে এক গভীর নিস্তব্ধতা বিরাজ করল। সেই নিস্তব্ধতা ভঙ্গ করে আমি বললাম, নরেন বাবু, এবার আপনি ফিরে যান। এই গ্রামের এখনো কেউ জানে না যে এই হত্যাকাণ্ডগুলো আসলে কে ঘটাচ্ছিল। তারা আপনাকে দেখলে আপনার ঘোর বিপদ ঘটতে পারে। যত শীঘ্র সম্ভব আপনি এই গ্রাম পরিত্যাগ করুন। নরেন দাস উঠে দাঁড়িয়ে আমাকে নতমস্তকে প্রণাম জানালেন। তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলের ভেতরে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। আমি আর তাকে দেখতে পেলাম না। বেলতলি গ্রামের বিপদ কেটে গেল। গ্রামের সবাই আমার নামে জয়ধ্বনি দিল। পরের দিন সকালেই আমি বেলতলি গ্রামের মানুষগুলোর কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে ফিরে এলাম। এই পর্যন্ত বলে ভেগুতান্ত্রিক থামলেন। এতক্ষণ আমি আর রবি যেন মন্ত্রমুগ্ধের মতো তার গল্প শুনছিলাম। রবি বলল, গল্পটা আপনি বেশ ভালোই বলতে পারেন বাবাজি। রবির কথায় ভেগুতান্ত্রিক একটু অপ্রসন্ন হলেন। বললেন, গল্প নয় রবি, এ একেবারে সত্য ঘটনা। আকাশের চন্দ্র সূর্যের ন্যায়, দিনের আলোর ন্যায়, রাতের আধারের ন্যায়। সত্য, বুঝলে, সত্য। রবি আর কোনো কথা বাড়ালো না। এবার আমি বললাম, বাবাজি যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারো। বাবাজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে লতাবনের জন্য একজন ভালো পাত্রের সন্ধান দিতে পারি। ভেগুতান্ত্রিক খুশি হয়ে বললেন, নিশ্চয়ই, তাহলে তো আমি এক প্রকার নিশ্চিন্ত হই। কিন্তু বিয়েতে বেশি অর্থ খরচ করার মতো সামর্থ্য কিন্তু আমার নেই। এই কথা কিন্তু আমি আগেই বলে রাখলাম। বাবাজি, এই বিয়েতে আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে না। যেটুকু একেবারে না করলেই নয়, সেটুকু করলেই হবে। কোথায় থাকে সেই পাত্র রথিন? বাবাজি, সেই পাত্র এখন আপনার সামনেই দাঁড়িয়ে আছে। রবিকে যদি আপনার পছন্দ হয় আর লতাবনের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আপনি নিজ ইচ্ছা মতো 4 হাত এক করে দেবেন। ওর তো বাবা মা নেই, তাই আমাদেরই সবটা ব্যবস্থা করে নিতে হবে। ভেগুতান্ত্রিকের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, এ তো অতি উত্তম প্রস্তাব। তোমার বন্ধু যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আশা করি লতারও থাকবে না। রবির দিকে তাকিয়ে দেখি ও লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মজা করেই বললাম, কিরে, তোর কোনো আপত্তি আছে নাকি? রবি কোনো উত্তর দিল না। মৌনং সম্মতি লক্ষণম। বললাম, বাবাজি, রবির কোনো আপত্তি নেই। আপনি একটা ভালো দিন দেখুন, সেই দিনই আমরা রবি আর লতাবনের 4 হাত এক করে দেব। ভেগুতান্ত্রিক বললেন, ঠিক আছে রথিন, তবে তাই হোক। নাও, বেশ রাত হলো, তোমাদের আবার এতটা পথ হেঁটে বাড়ি ফিরতে হবে। এখন তোরা বেরিয়ে পড়ো। আমি আর রবি ভেগুতান্ত্রিককে প্রণাম করে বাড়ির পথ ধরলাম। শুনছিলেন মিলি ঘোষের কলমে ভেগুতান্ত্রিক এবং বেলতলি গ্রামের পিশাচিনী। ভেগুতান্ত্রিকের চরিত্রে রিতম, বিভিন্ন চরিত্রে সায়ং, সৌম্যজিৎ, নর্মদা, সোমা, অমিত, সৌমিতা, অর্পণ, জ্যোতির্ময় এবং সুরজিতা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। ভেগুতান্ত্রিকের আরও এরকম গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। এতক্ষণ শুনছিলেন মিলি ঘোষের কলমে ভেগুতান্ত্রিক ও বেলতলি গ্রামের পিশাচিনী। গল্পটি আপনাদের যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।